হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট ফিজিক্স ক্লাস। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস 11-এর ঘর্ষণ অধ্যায়ের লেকচার নম্বর 2। আগের দিন আমরা জেনেছি ঘর্ষণ কী এবং ঘর্ষণের প্রকারভেদ, তার সঙ্গে ঘর্ষণের উৎপত্তির কারণ। ঠিক আছে, তো যদি ওই ভিডিওটি না করে থাকো তাহলে আগে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি আগে দেখে নাও। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি। আজকে আমরা শিখব ঘর্ষণের সূত্রাবলী। ওকে, লস অফ ফ্রিকশন। লস অফ ফ্রিকশন। তো প্রথমেই বলে দিই, যতদিন ফিজিক্স পড়বে এবং যেখানে এই ল কথাটা দেখতে পাবে, তো ফার্স্টে তোমার মাথার মধ্যে যেন চলে আসে যে ল কোনোদিন কিন্তু প্রুভ করা যায় না। লটা কি? লটা বেরিয়ে আসে ফিজিসিস্ট বা সায়েন্টিস্টদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং কিছুটা তাদের ইমাজিনেশনের মাধ্যমেও কিন্তু। ঠিক আছে, তাই ল কোনো দিন প্রুভ করা যায় না। সে নিউটনের 3টে ল তুমি প্রুভ করতে পারবে না, বাট লগুলোকে তুমি যদি ধরে নিয়ে বাস্তবে কোনো পরীক্ষা করো, দেখতে পাবে থিওরিটিক্যালি এবং এক্সপেরিমেন্টালি মিলে যাবে। তখনই আমরা বলে থাকি যে না, লটা ঠিক আছে। ওকে, তো ল তো প্রুভ করা যায় না। সর্বপ্রথম লিওনার্দো দা ভিঞ্চি, আশা করি নামটা শুনেছ, লিওনার্দো দা ভিঞ্চি, ইনি প্রথমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফ্রিকশান বা ঘর্ষণের সূত্রাবলীগুলো প্রমাণ করার চেষ্টা করেন। ঠিক আছে, তো দেখো, যেহেতু ফ্রিকশান বা ঘর্ষণ একটি বল, ঠিক আছে, ঘর্ষণ বল, আর বল মানেই সেটা ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি মানেই তার যেমন মান থাকবে স্কেলারের মতো, প্লাস দিকও থাকবে। তো ভেক্টরের ঘর্ষণ বলের দিকটা কোনটা সেটা তো আমরা অলরেডি আগের দিন জেনে ফেলেছি। তাও যেহেতু সূত্রগুলো বলছি তাই আমি একবার করে সবটা বলি। ঠিক আছে, ফার্স্ট তো কোনো ঘর্ষণ বলের দিক হচ্ছে যে তল দুটি স্পর্শ করে আছে সেই তল দুটির স্পর্শতল বরাবর এবং তল দুটির আপেক্ষিক যে বেগ, আপেক্ষিক যে গতি, তার বিপরীত দিকে। মানে কি, আমি এখানে 3টে উদাহরণ দেব, আশা করি তোমরা বুঝতে পারবে। ফার্স্ট 1 নম্বর উদাহরণ দেখো, যে মনে করো এখানে একটি বস্তু রয়েছে, তার উপরে আরেকটি বস্তু রয়েছে। ওকে, এর বেগ v0, v1 ধরলাম, এর বেগ v2, একটা সামথিং রয়েছে, ধরে নিলাম 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দুজনের আপেক্ষিক বেগ কোন দিকে? আপেক্ষিক গতি 10 মিটার পার সেকেন্ড। এই যে গতিটা বললাম ভূপৃষ্ঠের সাপেক্ষে, তাহলে এই বস্তুটির ব্লক বলে দিলাম, ব্লকটির এই তল সাপেক্ষে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং সামনের দিকে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে ঘর্ষণ বলটা হচ্ছে ওই যে আপেক্ষিক গতি রয়েছে তার বিপরীত দিকে, সুতরাং এদিকে। ওকে, সেকেন্ড ব্যাপার হচ্ছে, দেখো একই ওই তল রয়েছে, তার উপরে একটি ব্লক মনে করো আছে। ঠিক আছে, ভূপৃষ্ঠের সাপেক্ষে এই তলটি চলছে, এটি কোনো একটা যানবাহন পাবো বা কোনো একটি বড় নততল, এমনি হরাইজন্টাল তল বা টেবিল ভাবতে পারো, সেটা মনে করো যাচ্ছে, তার বেগ হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড সাপোজ। এই ব্লকটি ওই একই দিকে যাচ্ছে v2, যার গতিবেগ মনে করো 15 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তো এখন ব্লকটির এই তল সাপেক্ষে বেগটা কত? এই তল সাপেক্ষে বেগ হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড এবং বাম দিক থেকে ডান দিকের দিকে, মানে এই দিকের দিকে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক বেগ যেদিকে তার বিপরীত দিকে, কারণ গতিকে বাধা দেওয়ার চেষ্টা করবে ঘর্ষণ বল, তাই এখানেও ঘর্ষণ বল এদিকে। ঠিক আছে, থার্ড প্রবলেমটি বললাম, একই প্লেন, তার উপরে ব্লকটি আছে। এবারে মনে করো এর ভেলোসিটি ওই সেমি ধরলাম 10 সেন্টিমিটার পার সেকেন্ড, একই দিকে, বাট এর ভেলোসিটি ভূপৃষ্ঠের সাপেক্ষে কিন্তু দুটো। ঠিক আছে, সাপোজ 7 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কিন্তু মেন পয়েন্ট, দেখো এখানে লক্ষ্য রাখো। তাহলে এই যে ব্লকটি রয়েছে ওর আপেক্ষিক বেগ, মানে এই তল সাপেক্ষে ওর বেগটা অ্যাকচুয়ালি তাহলে কোন দিকে? এটা তো দুটোই তো ভূপৃষ্ঠের সাপেক্ষে, তাহলে অ্যাকচুয়ালি এর সাপেক্ষে ও কিন্তু পিছনের দিকে চলছে, তাই না? কারণ ওর বেগ হচ্ছে 7 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে তুমি যদি ব্লকের উপরে থাকো, তুমি দেখবে যে তুমি এই তল বরাবর পেছনের দিকে 3 সেন্টিমিটার সেকেন্ড বেগে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এখানে আপেক্ষিক বেগটা কিন্তু অ্যাকচুয়ালি এদিকে। ওকে, তাহলে এখানে কিন্তু ফোর্স হচ্ছে বা ঘর্ষণ বল সেটা সামনের দিকে। ওকে, এবারে যদি এমন হয় যে দুটোই সব 10 সেন্টিমিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নেই, তাহলে কোনো রকমের ঘর্ষণ বল থাকবে না। ওকে, তো আশা করি ঘর্ষণ বলের দিকটা তোমরা বুঝতে পেরেছো।
যে আপেক্ষিক গতি বা আপেক্ষিক গতির যেদিকে চেষ্টা করা হচ্ছে, যেদিকে গতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার বিপরীত দিকে হবে। ওকে, ক্লিয়ার? তো দিকটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যাব মানের ক্ষেত্রে। তাহলে দিক হচ্ছে আপেক্ষিক গতি বা গতির চেষ্টার বিপরীতে। চলো সেকেন্ড, এবার আমরা আসছি ঘর্ষণ বলের মানের উপরে। তো এখানে দেখো লিওনার্দো দা ভিঞ্চি যেটা দেখলেন, আগের দিন তো আমরা 1 নম্বর বিষয়টি জেনে গিয়েছি যে স্থিত ঘর্ষণের ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত সীমাস্ত মানে আসছে, ভালো করে শোনো, স্থিত ঘর্ষণের ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত সীমাস্ত মানে আসছে, লিমিটিং ভ্যালুতে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি যে উদাহরণটা দিয়েছিলাম, বা এই একটি তলের উপরে এই ব্লকটাকে তুমি ফোর্স দিচ্ছ, ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। তো এর একটা সীমাস্ত মান থাকবে, সেই সীমাস্ত মান মানে ঘর্ষণ বলের সীমাস্ত মান থাকবে, সেই সীমাস্ত মানের উপরে গেলেই ব্লকটি চলতে শুরু করবে। সেই সীমাস্ত মান আসার আগে পর্যন্ত আমরা কি দেখেছিলাম, ঘর্ষণ বল নিজেকে অ্যাডজাস্ট করে নেয় এই এক্সটার্নাল ফোর্সটাকে প্রতিমিত করার জন্য। তাহলে স্থিত ঘর্ষণের সীমাস্ত মানের আগে পর্যন্ত ঘর্ষণ বলের মান হয় এফ এক্সটার্নাল যে ফোর্স তার সঙ্গে সমান। তাহলে যে কোনো প্রবলেমেই তুমি দেখবে আগে যে সেটা সীমাস্ত ঘর্ষণের কথা বলছে, সীমাস্ত মানের কথা বলছে, নাকি এমনি সীমাস্ত মানের আগের ব্যাপার বলছে। আমি প্রবলেম করাবো একটু পরে, তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবারে আসছি সেকেন্ড ব্যাপার, সেটা হচ্ছে স্থিত ঘর্ষণের একদমই সীমাস্ত মান। স্থিত ঘর্ষণের বা স্ট্যাটিক ফ্রিকশনের সীমাস্ত মানের ক্ষেত্রে এফ কিন্তু প্রপোর্শনাল টু, মানে কার সঙ্গে প্রপোর্শনাল? নর্মাল ফোর্স বা লম্ব বল যেটা বলেছিলাম তার সঙ্গে। মানে কি, এখানে এই ব্লকটি তার নিজের যে বল, নিজের যে ওজন, সেই ওজনটা টেবিলের উপরে ক্রিয়া করছে, এবং বলেছিলাম টেবিল তাই প্রতিক্রিয়া স্বরূপ ওর উপরে একটি নর্মাল ফোর্স বা লম্ব বল ক্রিয়া করে, ঠিক আছে? তো আমাদের ঘর্ষণ বলটা কিন্তু এই লম্ব বলের সমানুপাতিক। খুবই ভাইটাল ব্যাপার এটা, লম্ব বলের সমানুপাতিক। তার মানে ঘর্ষণ বল দুটো তলের মধ্যে হলেও যদি আমি একটা ইট জাতীয় কোনো বস্তু নিই, মানে আয়তঘন, সেক্ষেত্রে দেখো আমি যদি একটু আঁকার চেষ্টা করি এটা, সো এমন যদি হয়, তো এটা এ ফোর্স মানে এ তল নাম দিচ্ছি, এটা বি তল, ঠিক আছে, এটা সি তল। তো আমি ধরে নিলাম যে এ তলের ক্ষেত্রফল সবথেকে বেশি, তারপরে বি তলের, তারপরে সি তলের। এখন এর মাস একটা রয়েছে, সেটা এম, ঠিক আছে? তাহলে ওই জিনিসটা যদি আমি এ তল দিক দিয়ে নিচের দিকে রাখি, মানে এ তলটা নিচের দিকে রয়েছে, ক্ষেত্রফল বেশি, তখন কিন্তু নর্মাল ফোর্সের মান যা থাকবে, আর যদি আমি বি তলটা রাখি কিংবা সি তলটা যদি তলের উপরে রাখি, তাও কিন্তু নর্মাল ফোর্সের মান সেম থাকবে, কারণ নর্মাল ফোর্সের মানটা ডিপেন্ড করছে এমজির উপরে। এই ক্ষেত্রে, সব ক্ষেত্রে অবশ্য না, এই ক্ষেত্রে, ওকে? আর সূত্রানুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, স্থিত ঘর্ষণের সীমাস্ত মান কার উপরে ডিপেন্ড করবে? নর্মাল ফোর্সের উপরে। তাই স্থিত ঘর্ষণের সীমাস্ত মান ডিপেন্ড করে ক্ষেত্রফলের উপরে নয়, নর্মাল ফোর্সের উপরে। নর্মাল ফোর্স যার উপরে ডিপেন্ড করবে তার উপরেই স্থিত ঘর্ষণের মানটা ডিপেন্ড করবে। মানে এখানে আমি দেখতে পাচ্ছি এমের উপরে ডিপেন্ড করবে, অভিকর্ষীয় ত্বরন্ত ফিক্সড। এটা কিন্তু মাথায় রাখবে। কোনো জায়গায় যদি প্রশ্ন আসে যে ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে, মানে এ তলে রাখা যাচ্ছে যখন, তখন যা ঘর্ষণ বলের মান হবে, যদি আমি সি তলটাকে এই মেঝের উপরে রাখি বা টেবিলের উপরে, তখন কি ঘর্ষণ বলের মান কি চেঞ্জ হবে না একই থাকবে? যদি মাস সেম থাকে তাহলে কিন্তু একই থাকবে। তাহলে এখানে যেটা মেন বিষয় সেটা কি লিখে রাখো, যে ঘর্ষণ বলের মান ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ওকে, তো এখন আপাতত আমি স্থিত ঘর্ষণের সীমাস্ত মানের জন্য বিষয়টি বললাম। যদি আমি এবারে চলঘর্ষণের কথায় আসি বা স্লিডিং ফ্রিকশনের কথায় আসি, সেক্ষেত্রে তো আমরা জেনে গিয়েছি যে আপেক্ষিক বেগের মান যতই বেশি হোক না কেন, চলঘর্ষণের মান সেম থাকে, ঠিক আছে? এবং সেই মানটাও কিন্তু চলঘর্ষণের সেই মানটাও কিন্তু কার সঙ্গে প্রপোর্শনাল? লম্ব বল বা লম্ব ফোর্সের সঙ্গে প্রপোর্শনাল। তো একইভাবে এখানেও কিন্তু ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করবে না যে দুজনের ক্ষেত্রফল কত, ডিপেন্ড করবে উপরে যে ব্লকটি রয়েছে, উপরে যে ভরটি রয়েছে, যে বস্তুটা রয়েছে, তার উপরে কতটা নর্মাল ফোর্স দিচ্ছে,
ঠিক আছে, মেঝে হোক টেবিল হোক, এ কতটা নর্মাল ফোর্স দিচ্ছে সেটার উপরেই ডিপেন্ড করবে। তো মোটেও কিন্তু ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করে না। আর 2 নম্বর এখানে আমরা জানতে পাচ্ছি যে আপেক্ষিক বেগের গতির উপরে ডিপেন্ড করে না। আপেক্ষিক গতির মানের উপরে নির্ভর করে না। তো বোঝা গিয়েছে, ফার্স্টে যখনই আমি লিমিটিং ভ্যালুতে পৌঁছাচ্ছি না তার আগে পর্যন্ত ফ্রিকশন বলের মান হবে, ঘর্ষণ বলের মান হবে আমি যতটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি তার সঙ্গে সমান। ঠিক আছে, 2 নম্বরে যখন সীমাস্থ মানে পৌঁছে যাচ্ছি সেক্ষেত্রে স্থিত ঘর্ষণের মান হবে লম্ব বলের সঙ্গে সমানুপাতিক। এখন আমি সমান চিহ্ন দিইনি, একটু পরে আসবো। ঠিক আছে, আর চলঘর্ষণের ক্ষেত্রেও লম্ব বলের সঙ্গে সমানুপাতিক। ওকে, এবারে এখানে হচ্ছে ঘর্ষণ বলের মান। এখানে আমি স্থিত ঘর্ষণ বা চলঘর্ষণ কিছুই লিখিনি, যে কোনো ঘর্ষণ বলের মান ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, আর আপেক্ষিক গতি, এটা তো চলঘর্ষণের ক্ষেত্রে, কারণ গতি তৈরি হচ্ছে। আপেক্ষিক গতির মানের উপরে কিন্তু চলঘর্ষণের মান নির্ভর করে না, চলঘর্ষণের একটাই ভ্যালু, সেটা ফিক্সড থাকে। জাস্ট এখানে আমি এটা বলে দিই, এটার কিন্তু একটু ব্যতিক্রম হয় যখন আপেক্ষিক গতির মান 10 মিটার পার সেকেন্ডের বেশি এসে যায়। জাস্ট একটু হাই লেভেলের জন্য এটা মাথায় রাখো, 10 মিটার পার সেকেন্ডের মান যদি আপেক্ষিক গতির বেশি হয়ে যায়, আপেক্ষিক গতির মান 10 মিটার পার সেকেন্ড, এটা অনেকটাই বেগ কিন্তু। ঠিক আছে, তখন একটু চেঞ্জ হয়, বাট আমাদের সিলেবাস অনুযায়ী এটা ভাবার কোনো দরকার নেই। আমরা ধরে নেব যে বেগ বৃদ্ধি পেলেও চলঘর্ষণের মান, স্লিডিং ফ্রিকশন ফোর্সের মান সেমই থাকে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এ পর্যন্ত টুকে নাও, আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম, স্থিত ঘর্ষণের ক্ষেত্রে বা স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে কি পেলাম, যে ঘর্ষণ বল প্রপোর্শনাল টু এন, লম্ব বল। ঠিক আছে, পাশে আমি একটু এঁকে রাখি, বুঝতে সুবিধা হবে। এটি হচ্ছে লম্ব বল। ওকে, সো এখন যদি আমি এখানে ইকুয়াল চিহ্ন দিই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কনস্ট্যান্টটাকে কি বলা হয়, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক রয়েছে মিউ, এটা সমান সমান F/n, এটাও বল ফোর্স, এটাও ফোর্স। ঠিক আছে, তাহলে দুটো ফোর্স যদি কেটে যায় তাহলে এ হচ্ছে কি হয়ে গেল, এককবিহীন। ঠিক আছে, মিউ হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি, ইউনিটলেস। তাহলে এর মাত্রা বা ডাইমেনশন কত হবে, 1। ওকে, বোঝা গেল। তাহলে এই যে কনস্ট্যান্টটা মিউ, এটা কার কার উপরে ডিপেন্ড করবে, যেমন ধরনের তল হবে, যদি একটা কাঠের তলের সঙ্গে আরেকটা কাঠের তলের ঘর্ষণ হয় সেক্ষেত্রে মিউর মান আলাদা হবে, যদি তামার সঙ্গে লোহা হয় মিউ আলাদা হবে, গাড়ির চাকা রাস্তা মিউ আলাদা হবে। তাহলে কি ধরনের তল রয়েছে তার উপরে কিন্তু মিউ ডিপেন্ড করবে, মিউর মান চেঞ্জ হবে বিভিন্ন তলের সাথে সাথে। তাহলে লিখে দিই, মিউ ডিপেন্ড করে তলের উপাদানের উপর। ওকে, তাহলে এফ কত হবে সেটা ডিপেন্ড করছে কিন্তু মিউর উপরে। এবার আমরা কি জানি, যত মসৃণ হবে, যত তলটা মসৃণ হবে তত এফের মান কম হয়ে যাবে, তাই তো? তাহলে যত তল মসৃণ হবে তত এফের মান কম হয়ে যাবে, এবং যত তলটি অমসৃণ হবে তত ফোর্স বা স্থিত ঘর্ষণ বলের মান বেশি হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাহলে কি হচ্ছে, যত মসৃণ হবে বা অমসৃণ হবে তার উপরে কিন্তু মিউর মানটাও চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মসৃণতার উপরে, মসৃণতার উপরেও ডিপেন্ড করে। ওকে, তাহলে এবার আমি বলে রাখি এখানে যে যদি খুবই মসৃণ হয়, মানে আমি যদি ঘর্ষণ বলটাকে নেগলেক্ট করতে পারি, এতটাই মসৃণ কোনো দুটো তল, তাহলে সেখানে অবশ্য করেই মিউ 0। ঠিক আছে, আর যদি অমসৃণ হয় তাহলে মিউ নট ইকুয়াল টু 0। আচ্ছা, এটা তো তোমরা ভুলে যাওনি যে আমি কিন্তু এখানে যে ঘর্ষণ বলের কথা বলছি এটা কিন্তু স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। ঠিক আছে, এটা কিন্তু লিমিটিং ভ্যালু। তো আমি আগে বলে দিয়েছি, আবারও বলে দিলাম, আমি কিন্তু আর পর থেকে লিমিটিং ভ্যালু বলবো না,
কারণ বুঝে নেবে তোমরা, ঠিক আছে। আর অন্য যে লিমিটিং ভ্যালুর আগের যে মানগুলো রয়েছে তার জন্য তো আমি এক্সটার্নাল ফোর্স যেটা দিচ্ছি তার উপরেই ডিপেন্ড করছে শুধু, ঠিক আছে। এবারে দেখো, তাহলে এই ব্লকটিকে আমি ফার্স্টে একটা ফোর্স দিচ্ছি, এক্সটার্নাল ফোর্স। তো ঘর্ষণ বল যেটা রয়েছে সে সেটাকে প্রতিমিত করে দেওয়ার চেষ্টা করছে, স্ট্যাটিক ফ্রিকশন। সে প্রতিমিত বা বাধা দিতে 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 এর যখন লিমিটিং ভ্যালুতে পৌঁছে যাবে তখন এ আর এই এক্সটার্নাল ফোর্সটাকে আর বাধা দিতে পারছে না, ওকে, তখন চলতে শুরু করলো। তো যদি এফের মান 100 হয়, এটাই লিমিটিং ভ্যালু, ঠিক আছে, এফ লিমিটিং ভ্যালু, ওকে। এর থেকে যদি একটু বেশি হয়ে যায় তখন বস্তুটি চলতে শুরু করে। একটু বেশি মানে কেমন, ধরো 100.001 ডাইনও তুমি যদি দাও তাহলেও কিন্তু বস্তুটি চলতে শুরু করবে। মানে এটা একদমই সীমাস্ত মান, জাস্ট অল্প একটু বাড়ালেও বস্তুটি চলতে শুরু করে। সেজন্য আমরা আমাদের যাবতীয় ক্যালকুলেশনের সময় ধরে নেব যে বস্তুটি চলতে শুরু করবে বা চলবার উপক্রম কখন হবে, যখন এফ মানে ফ্রিকশানের লিমিটিং ভ্যালু এফ এক্সটার্নাল ফোর্সের সঙ্গে বা এফ এক্সটার্নাল ফোর্স কত দিতে হবে, লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান হতে হবে, ঠিক আছে। আমি যে এক্সটার্নাল ফোর্সটা দেবো সেটা যদি লিমিটিং ভ্যালু সমান হয়ে যায় তখন চলতে শুরু করবে। অ্যাকচুয়ালি চলবে না, জাস্ট চলার উপক্রম হবে। তো 0.001 একটু বেশি বল প্রয়োগ করলেই চলতে শুরু করে, এটা নেগলেক্ট করা যায়, ঠিক আছে। তাই আমরা যে কোনো ম্যাথের ক্ষেত্রে বা প্রবলেমের ক্ষেত্রে ধরে নেব যে স্থিত ঘর্ষণের সীমাস্ত মানেই তত মানে যদি আমি এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে এ চলতে শুরু করবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এবারে দেখো ইন জেনারেল কি হয়, ইন জেনারেল মিউর মানটা হয় 0 থেকে বেশি। 0 হয়ে গেলে তো আর তো ঘর্ষণ বলই থাকবে না, মানে টোটালি ঘর্ষণ বল 0, ঠিক আছে। 0 থেকে বেশি মিউর মান 1 থেকে কম। ইন জেনারেল 1 থেকে কম হওয়ার জন্য কি হচ্ছে তোমরা দেখো, যে মিউ যদি 1 থেকে কম হয় তার মানে অবশ্য করেই ফোর্সের মানটা নর্মাল ফোর্সের থেকে, স্ট্যাটিক ফ্রিকশানের যে সীমাস্ত মান সেটা নর্মাল ফোর্সের থেকে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ব্যতিক্রম আমি কি বলেছিলাম, যখন দুটি তল আণুবীক্ষণিকভাবেও মসৃণ, মানে খুব মসৃণ, ঠিক আছে, যখন খুব মসৃণ হবে, এতটাই মসৃণ যে আণুবীক্ষণিকভাবে আমি যখন দেখছি তাও, ঠিক আছে, আণুবীক্ষণিক মানে অনুবীক্ষণ যন্ত্রণে আমি যখন দেখছি আণুবীক্ষণিক, ঠিক আছে, আমি লিখছি না আর, খুবই মসৃণ, তখন কিন্তু ঘর্ষণ বল অনেক বেশি হয়ে যায়, এফ তখন অনেক বেশি। আর এফ বেশি তো নর্মাল ফোর্স সেম থাকে, তো তখন মিউ কিন্তু 1 থেকে বেশি হয়ে যায়, ওকে। তাহলে যখন অনেকটাই মসৃণ হয়, অনেক মসৃণ, আণুবীক্ষণিকভাবে দেখলেও মসৃণ, তখন কিন্তু মিউর মান 1 থেকে বেশি। বাট ইন জেনারেল আমাদের বাস্তবে যেটা রয়েছে বা আমাদের বাস্তবে ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু মিউর মান 0 থেকে 1 মধ্যে, ঠিক আছে। এটা ইন জেনারেলি আমাদের মিউর মান 0 থেকে 1 মধ্যে। বাট যদি খুব মসৃণ তল হয়ে যায়, আণুবীক্ষণিকভাবেও দেখি তাও মসৃণ, তখন কিন্তু 1 বেশি। চলঘর্ষণের ক্ষেত্রেও আমরা সেম ব্যাপার দেখেছিলাম, ঠিক আছে। চলঘর্ষণ বা স্লিডিং ফ্রিকশন, তার ক্ষেত্রেও কী ছিল, মিউ এফ প্রপোর্শনাল টু, এখানে আমি এফ প্রাইম দিয়ে এটাকে এন, ঠিক আছে। তো আমি যদি সমান চিহ্ন দিতে চাই কি হবে, এফ প্রাইম ইকুয়াল টু মিউ প্রাইম দিলাম এটাকে, ঠিক আছে। এর থেকে ওটা আলাদা, তো এটাকে কি বলা হবে, সেম অ্যাজ কোএফিসিয়েন্ট অফ স্লিডিং ফ্রিকশন বা চলঘর্ষণ গুণাঙ্ক। আমি শর্টে লিখে দিচ্ছি কোএফিসিয়েন্ট অফ স্লিডিং ফ্রিকশন, ওকে, বা চলঘর্ষণ গুণাঙ্ক। একদমই সেম এর যা প্রপার্টি সব চলঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রেও থাকবে। কি কি সেগুলো, ইউনিটলেস কোয়ান্টিটি ওটা, কারণ দুটি বলের অনুপাত ওটা, ঠিক আছে। ওরও মাত্রা মানে মিউ প্রাইমের মাত্রাও 1, ঠিক আছে। এবং এও একই রকমভাবে তলের উপাদান মসৃণতার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এবারে দেখো, যদি একটা ব্লক থাকে কোনো তলের উপরে এবং ব্লকের উপর ফোর্স দেওয়া হয়, এর ভর যদি সেম থাকে তাহলে এন তো চেঞ্জ হচ্ছে না, এন চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি মিউ। তার জন্য কিন্তু আমরা দেখেছি যে সীমাস্ত মানের ক্ষেত্রে ঘর্ষণ বলের মান যা হয় কম হয়, চলঘর্ষণের ক্ষেত্রে সে মানটা কমে যায়, তাই তো। চলঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বলের মান কমে যায় আর সীমাস্ত ঘর্ষণ বলের মানের থেকে, তাহলে এন তো দু জায়গায় সেম। তাহলে আমরা কি বুঝতে পারছি, কোনটার পরিবর্তন হয়, মিউর জন্য, ঠিক আছে। তাহলে মিউ বেশি হয় মিউ প্রাইমের থেকে, মনে রাখবে। চলঘর্ষণ গুণাঙ্কের মান কিন্তু
কম হয়, যেমনভাবে চল ঘর্ষণ বলের মান কম হয়ে থাকে স্থিত ঘর্ষণের সীমাস্থ মানের ক্ষেত্রে। আমি বারবার বলছি স্থিত ঘর্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা সীমাস্থ মানের কথা বলছি, সীমাস্থ মানের আগের ক্ষেত্রে সেটা এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্কের কী ব্যাপার আর চল ঘর্ষণের ক্ষেত্রে কী টোটাল ব্যাপারটা। ঠিক আছে, এবারে আমরা দেখব যে অনুভূমিক তলে ঘর্ষণ কাজ করলে এবং ঘর্ষণ না কাজ করলে ইকুয়েশনের কি পরিবর্তন হয়। ঠিক আছে, অনুভূমিক তলে বস্তুর গতি। তো ফার্স্ট আমি ধরে নিচ্ছি যে মসৃণ তল। মসৃণ তলের ক্ষেত্রে কি হবে, এখন অনুভূমিক তল মানে জাস্ট হরাইজন্টাল প্লেন। ঠিক আছে, ইনক্লাইন প্লেনের জন্য আমরা পরে করব। মসৃণ তল যদি হয় সেক্ষেত্রে ঘর্ষণ বল নেগলিজেবল, ঘর্ষণ বল নেগলেক্টেড। ঠিক আছে, ঘর্ষণ বল সেখানে থাকে না। এরকম অনেক অঙ্ক তোমাকে দেওয়া হবে যেখানে ঘর্ষণ বল নেগলেক্ট করতে বলা হবে। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে আমি আগেই বলেছি মিউ জিরো, গতি যেহেতু তাই মিউ প্রাইম চল ঘর্ষণ গুণাঙ্ক জিরো। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি একটা প্লেনের উপরে কোনো ব্লক থাকে, আমি এক্সটার্নাল ফোর্স দিলাম, অবশ্যই করে এটা সীমাস্থ ঘর্ষণ বলের মানের থেকে বেশি। আচ্ছা, এখানে তো প্রথমে টোটালি ঘর্ষণ বলের ব্যাপার নেই, মসৃণ তল, তাহলে আমি এখানে যাই এক্সটার্নাল ফোর্স কাজ দেবো সেটাই এর ত্বরণের জন্য লাগবে। ঠিক আছে, তাহলে এখানে এক্সটার্নাল ফোর্সটা এফ ইকুয়াল টু এম এ ওর ত্বরণের সঙ্গে ইন্টু ভরের সঙ্গে সমানুপাতিক হবে, যেটা নিউটনের সেকেন্ড ল। ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ। এবারে হচ্ছে অমসৃণ তল। অমসৃণ তলের ক্ষেত্রে ঘর্ষণ বল থাকবে, এটা নট ইকুয়াল টু জিরো। এক্ষেত্রে কি হবে, ফার্স্ট তো আমি এক্সটার্নাল ফোর্স যেটা দিয়েছি তাকে বাধা দেবে কি চলঘর্ষণ বল। ঠিক আছে, ধরা যাক চলঘর্ষণ বলের মান তো যা খুশি বাড়তে পারে না, 89। ওকে, সো একে গতিশীল করতে হলে আমার অবশ্যই করে 80 থেকে বেশি বল প্রয়োগ করতে হবে। 80 বল প্রয়োগ করা হলে সমবেগে যাবে। ঠিক আছে, যা বল থাকবে তাই। আর 80 বলের থেকে বেশি বল যদি প্রয়োগ করি, আমি যদি 100 বল প্রয়োগ করি, সেক্ষেত্রে কি হবে, 80 তো 100 মধ্যে থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, বাকি যে 20 বলটা থাকবে সেটা এর ত্বরান্বিত হওয়ার জন্য প্রয়োজনীয় বলের যোগান দেবে। ঠিক আছে, তাহলে আমার কিন্তু অমসৃণ তলের ক্ষেত্রে যদি ঘর্ষণ বল থাকে সেক্ষেত্রে যে বলটি এফ ইকুয়াল টু মানে এম এ ত্বরণের জন্য লাগবে সেটা কিন্তু এফ নয়, এখান থেকে ফ্রিকশন ফোর্সটা বাদ দিতে হবে। ঠিক আছে, সো এফ ইকুয়াল টু এফ মাইনাস মিউ প্রাইম এন ইকুয়াল টু এম এ, তাহলে ত্বরণ কত হবে, এফ মাইনাস মিউ প্রাইম এন বাই এম। ওকে, বোঝা গেল। তাহলে এবার আমরা যদি একটা দুটো প্রবলেম করি, আশা করি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো দুটো প্রবলেম করব। তো ফার্স্ট প্রবলেমটা আমরা কী দেখতে পাচ্ছি, যে ভূপৃষ্ঠের উপরে একটি বস্তু 14 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে যাচ্ছে। ঠিক আছে, এবারে ভূপৃষ্ঠের সঙ্গে বস্তুটির মধ্যে ঘর্ষণ বল বাধা দিয়ে একে একটি দূরত্ব যাওয়ার পরে থেমে যায়। ঠিক আছে, তাহলে ফার্স্টে প্রাথমিক বেগ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। ঘর্ষণজনিত বাধার ফলে এর মধ্যে মন্দনের সৃষ্টি হয়, যার ফলে কিছু দূর অতিক্রম করার পরে থেমে যায়, সেই দূরত্বটা হচ্ছে 50 মিটার দিয়ে দিয়েছে। সো অন্তিম বেগ হচ্ছে 0। তো কত মন্দনে এ থেমেছে আমরা সেটা অনায়াসে বের করে নিতে পারবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as থেকে, সেক্ষেত্রে এ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2s, ভি যেহেতু 0। ওকে, সো 14 স্কোয়ার বাই 2 ইন্টু 50, 14 স্কোয়ার 196 বাই 100, 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে অ্যাক্সিলারেশনটা মানে রিটার্ডেশন মন্দনটা কার জন্য হয়েছে, ঘর্ষণ বলের জন্য। ঠিক আছে, এখন আমরা কি জানি আবার, যে এই ঘর্ষণ বলটা কার সঙ্গে সমান, মিউ এন। এখানে কিন্তু চল ঘর্ষণ বল। ঠিক আছে, এন মানে লম্ব বল, মানে ভূপৃষ্ঠ এই বস্তুর উপরে কতটা লম্ব বল প্রতিক্রিয়া স্বরূপ দিয়েছে। কার প্রতিক্রিয়া, ভূপৃষ্ঠের উপরে এই বস্তুটি ব্লকটি বা বস্তুটি যে ওজন ক্রিয়া করেছে, এমজি ক্রিয়া করছে, তো সে ভূপৃষ্ঠ ওজন ওর উপরে লম্ব বল এন ক্রিয়া করেছে। ঠিক আছে, তাহলে এন সমান আমরা কত পেয়ে যাচ্ছি, এমজি। ওকে, ঘর্ষণ বলের মান হচ্ছে মিউ এমজি, আমরা ঘর্ষণের সূত্র থেকে পাচ্ছি। আবার এই ঘর্ষণ বলটি এর মধ্যে মন্দনের সৃষ্টি করেছে, তাই নিউটনের সেকেন্ড ল থেকে আমরা এটাও পাই, এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স আর কাজ করেনি, শুধুমাত্র ঘর্ষণ ফোর্সই ওকে থামিয়ে দিয়েছে। ওকে, তাহলে দুটো সবই ঘর্ষণ বল, তো দুটোকে আমি সমান করে দিতে পারি, সেটা হচ্ছে এম এ ইকুয়াল টু মিউ এম জি।
সো এখান থেকে এম এম কেটে যায়, মিউ সমান সমান এ বাই জি। এর মান হচ্ছে 1.96, এটা হচ্ছে 9.8, সো 2, মিউর মান হচ্ছে 0.2, তাই তো? সো বুঝতে পারলে কেমনভাবে ম্যাথগুলো করতে হবে। চলো আর একটা প্রবলেম করি, আশা করি কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড প্রবলেমটি দেখো, একটি দেয়ালের উপরে একটি ব্লককে 5 নিউটন বল দিয়ে চেপে ধরে রাখা হয়েছে। ঠিক আছে, এই ব্লকটির ওজন হচ্ছে ভর হচ্ছে 0.5 কেজি। তাহলে আমার ঘর্ষণ বল কত হবে দেয়াল এবং ব্লকের মধ্যে? এখানে দেখো আমি 5 নিউটন বল প্রয়োগ করেছি, চেপে ধরে আছি, তাহলে দেয়ালের উপরে যে নর্মাল ফোর্স ক্রিয়া করবে সেটা 5 নিউটনের সঙ্গে সমান। ঠিক আছে, আমার এখানে এফ বের করতে বলেছে, তাহলে এফ ঘর্ষণ বল কত হবে? এর যে এমজি মানে বল যেটা নিচের দিকে ক্রিয়া করছে সেটাকে প্রতিমিত করে দেবে ঘর্ষণ বল, যার ফলে এ নিচের দিকে পড়বে না। ঠিক আছে, তো এফ ইকুয়াল টু কত হবে এখানে? 0.mg। ঠিক আছে, এমজি। এবারে যদি আমাকে বের করতে বলতো ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে আমি আবার এর সঙ্গে ফেলতাম মিউ এন, সেখান থেকে আমি মিউটা পেয়ে যেতাম, বাট আমাকে এটা দেয়নি। আমার কাজ অনেক সোজা হয়ে গিয়েছে, জাস্ট আমি এই দুটো গুণ করে দিলে হয়ে যাবে। সেটা হচ্ছে 0.1 ইন্টু 9.8 মানে 0.98 নিউটন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরকমভাবে আমরা আরও প্রবলেম অনেক কিছু করব পরে আস্তে আস্তে। তো আজ এ পর্যন্ত, আবার পরের ক্লাসে দেখা হবে। ঠিক আছে, বাই।